রিটায়ারমেন্টের পর ঠিক করলাম শহরের কোলাহল ও এই শরীরের দীর্ঘ একঘেয়ে সম্পর্কের ইতি টেনে মন ও আত্মার কথা শুনব। তাই কলকাতার বাড়িটা বেচে নর্থ বেঙ্গলের ছোট্ট একটি গ্রাম শিটংয়ে একটি বাগান বাড়ি কিনে ফেললাম, যেখানে আমি শুধু আমার পুরনো প্রেমকে সময় দিতে পারব, অর্থাৎ আমার এই বিশাল পুস্তক সমগ্র। এখানে আসার পর থেকে দিনগুলো বেশ ভালোই কাটছিল। সকালবেলা পাখির ডাকে উঠি ও মর্নিং ওয়াকেও বেরোই, যেখানে সম্প্রতি আমার একটি ছোট্ট ফ্রেন্ড সার্কেলও তৈরি হয়েছে। তাদের সাথে হাসি ঠাট্টা করতে করতে সকালটা বেশ ভালোই শুরু হয়। কি কমলেশ বাবু, আজ যে এত তাড়াতাড়ি? ঘড়িটা একবার দেখুন, তাহলে তো বুঝবেন আমি তাড়াতাড়ি নই, আপনারা দেরি করে এসছেন। তা কি আর ইচ্ছে করে দেরি করেছি? গিন্নির শরীরটা আজ একটু ভালো নেই। কাল উনি সুগারের ওষুধ খেতে ভুলে গেছিলেন, তাই আজ ওষুধটা খাইয়েই এলাম। তা রবি, তোর দেরি হলো কেন? আর বলো না শিবুদা, আজ নাতনির স্কুলের বাসটা যা লেট করলো, সেই জন্যই তো আসতে দেরি হয়ে গেল। আর বলাইদা, তোমার দেরির কারণটা কি শুনি? আমার তো এদের দুজনের জন্য অপেক্ষা করতে গিয়ে দেরি হয়ে গেল। তা তুমি তো বাপু হাত পা ঝেড়ে ভালোই রয়েছ, সংসার তো আর করলে না, তুমি আর কি বুঝবে? হ্যাঁ, সংসার করিনি বটে, তবে আমারও কি কম জ্বালা? এই যেমন এখন বাড়ি গিয়ে হাত পুড়িয়ে রান্না করতে হবে, ঘরদোর গোছাতে হবে, সেসব তো আর আপনাদের করতে হয় না। হ্যাঁ, কথাটা তুমি ভুল বলনি ভায়া, জ্বালা তো দুপক্ষেরই আছে। বুঝলি রবি, ওই যে কথায় আছে না, শাদিকা লাড্ডি जो খায়া ও ভি পস্তায়া, আর যে নেই খায়া ও ভি পস্তায়া। বলছি শিবুদা, ওটা লাড্ডু হবে না? আরে ওই একই হলো, जो পস্তায়া তার কাছে লাড্ডুও যা, লাড্ডিও তাই। কি বলো কমলেশ? কি যে বলো তুমি, সত্যি শিবুদা। এইভাবে নতুন জায়গাটা খুব তাড়াতাড়ি আমার কাছে আপন হয়ে উঠল। জীবনের শেষ অধ্যায়টা যে এত সুন্দরভাবে কাটবে তা আমি কখনো কল্পনাও করিনি। কিন্তু একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি শরীরটা ম্যাজম্যাজ করছে, মনে হচ্ছে জ্বর আসবে। তাই ভাবলাম ওদিন আর মর্নিং ওয়াকে না বেরিয়ে সারাদিন বাড়িতেই বিশ্রাম নেব। দুপুরে গরম গরম স্যুপ খেয়ে টানা বিশ্রাম নেওয়ার পর দেখলাম বিকেল নাগাদ শরীরটা বেশ ঝরঝরে লাগছে। তাই ভাবলাম বাড়িতে বসে না থেকে একটু বাইরে বেরিয়ে আসি। সন্ধি লগ্নে পাহাড়ি পরিবেশে এক অদ্ভুত মায়া জড়িয়ে আছে। সূর্য যেন লজ্জায় লাল হয়ে পাহাড়ের কোলে তার মুখ লুকোতে চাইছে। তবে সন্ধ্যের পর এই জায়গায় বেশ ঠান্ডা পড়ে। এদিকে শরীরটাও খুব একটা ভালো নেই, তাই ভাবলাম তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়াই ভালো। বাড়ির পথে এগোচ্ছি, এমন সময় রাস্তায় একটি লোকের সাথে দেখা হলো। লোকটি একটু খামখেয়ালি গোছের, মাথা ভর্তি উস্কো খুস্কো চুল আর পরনে একটি নোংরা জামা। উনি আমার কাছে এসে বললেন, কি দাদা, এদিকে কি প্রথমবার এলেন? না, আমি সকালে আসি, আজ বিকেলে এলাম। তা ভালোই করেছেন। এখানে বিকেলবেলা খুব একটা কেউ আসে না, আর আমি তো আপনার মতন লোকের জন্যই এখানে অপেক্ষা করি। ওনার কথা শুনে একটু অদ্ভুত লাগলো। আমার মতন লোকেদের জন্য অপেক্ষা করেন মানেটা কি? আসলে গল্প করতে আমার খুব ভাল লাগে। চলুন, আপনার সাথে বরং গল্প করতে করতে যাই। আমার খুব একটা ইচ্ছে না থাকলেও ওনার আগ্রহ দেখে আমি আর কিছু বলতে পারলাম না। কিছু দূর যাওয়ার পর একটা নির্জন গলিতে ঢুকতেই হঠাৎ লোকটা প্রশ্ন করলেন, আচ্ছা, আপনার গল্প শুনতে ভাল লাগে? হ্যাঁ, গল্প? হ্যাঁ,
মানে ওই ভূতের গল্প? আগে পড়তাম, এখন খুব একটা পড়া হয় না। বেশ বেশ, তাহলে আপনাকে আজকে একটা ভূতের গল্প শোনাই। দয়া করে ভয় পাবেন না। বলেই লোকটা একটা বাঁকা হাসি দিল। এক ভদ্রলোক ছিলেন, মানে যাকে বলে সত্যিকারের নিপাট ভদ্রলোক। লোকটি বড় হাসি খুশি ও মিশুকে প্রকৃতির ছিলেন। রাস্তাঘাটে সবার সাথে হেসে হেসে কথা বলতেন, আর সুযোগ পেলেই গল্প শোনাতেন। গল্প শোনানোর ছলে উনি সবাইকে এরকম একটা নির্জন জায়গায় নিয়ে আসতেন, আর তারপর সুযোগ বুঝেই তার ঘাড় মটকে দিতেন। এটা কি ধরনের মশকরা হচ্ছে মশাই? কেন, ভয় পেলেন নাকি? না, ভয় নয়, তবে বিরক্তি লাগছে। এসব ফালতু গল্প বলার জন্য কি আপনি আমার সাথে এলেন? ফালতু গল্প, হ্যাঁ? আচ্ছা ধরুন, আমি যদি সেই লোকটা হই। আমার ঘাট হয়েছে, এখন দেখছি আপনার সাথে আমার আশাটাই ঠিক হয়নি। এবার আমার পেছন ছাড়ুন, আমি এখান থেকে একাই চলে যাব। কিন্তু ভূত যে কখনো কারোর পিছন ছাড়ে না। আহ, কি ভূত ভূত আরম্ভ করেছেন বলুন তো? কেন আমায় বিরক্ত করছেন? কি হলো দাদা, বলি কোনো সমস্যা হলো নাকি আপনাদের? এই বলে এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে এলেন। ওনাকে দেখে একটু স্বস্তি হলো। দেখুন না দাদা, উনি সে কখন থেকে আমাকে বিরক্ত করে যাচ্ছেন। সে কি তা ভাই, কি সমস্যা তোমার? প্রশ্নটা শুনে এবার লোকটি একটু অস্বস্তিতে পড়ল। কিছু একটা বলতে গিয়েও যেন বলতে পারল না। এদিক ওদিক তাকিয়ে এক প্রকার দৌড়েই ওখান থেকে পালিয়ে গেল। কি আশ্চর্য, এ তো দেখছি পালিয়েই গেল। তা ও আপনাকে কি বলছিল? আর বলবেন না দাদা, বলে নাকি ও ভূত, এই নির্জন জায়গায় ও নাকি আমার ঘাড় মটকাবে। ভূত? তা সে তো নিজেই ভয় পালালো। যদিও সে সত্যি ভূত হলে খুব একটা আশ্চর্য হতাম না, যা চেহারা চিরিচাঁদ। তা আপনি কি ভূতে বিশ্বাস করেন? আগে বিশ্বাস করতাম না, কিন্তু এখন বিশ্বাস হয়। তা সারুন সে কথা, আপনি কি এখানে নতুন এইছেন? আগে তো কখনো দেখিনি। খুব নতুন নয়, আসলে আমি বিকেলে খুব একটা বেরোই না। বেশ বেশ, তা যখন আলাপ হয়েই গেল, তখন চলুন আমার বাড়িতে এক কাপ চা খেয়ে আসবেন। এই সামনেই আমার বাড়ি। ভদ্রলোকের ব্যবহার এত ভালো লাগলো যে ওনার কথা আমি ফেলতে পারলাম না। তাই হাঁটতে হাঁটতে ওনার বাড়ি থেকে উপস্থিত হলাম। আসুন দাদা, বসুন। ও গিন্নি, বলি দেখো কে এইছে। ভিতর থেকে একজন ভদ্রমহিলা বেরিয়ে এলেন। উনি আমার নতুন বন্ধু গো। এই যা, আপনার নামটাই তো জানা হয়নি। আমি কমলেশ মজুমদার। আর আমি হরিপদ সান্যাল। আর এই আমার স্ত্রী অঞ্জনা। তা কি গো, একটু চাটা করো, ঘরে যে অতিথি এইছে। ভদ্রমহিলার মুখটা একটু ফ্যাকাশে, আর চোখ দুটো যেন পাথরের মতো। দেখে মনে হয় বহুদিন ঘুমননি। উনি মাথা নেড়ে ভেতরে চলে গেলেন। আমরা নিজেদের মধ্যে গল্প করতে লাগলাম। হঠাৎ ভেতর থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেলাম। বলি ও গিন্নি, কি হলো? আপনি একটু বসুন তো, আমি একবার ভেতরে গিয়ে দেখে আসি। এই বলে উনিও ভেতরে চলে গেলেন। আমি একা ঘরে বসে আছি। হঠাৎ পাশের জানলাটার দিকে চোখ পড়তে দেখি একজোড়া চোখ বাইরে থেকে উঁকি মারছে। কে কে ওখানে? আমার আওয়াজ পেয়ে ছায়ামূর্তিটি যেন একটু নড়ে উঠল। ভালো করে লক্ষ্য করে দেখলাম, আরে এ তো সেই লোকটা। ও দাদা, আমার সাথে আসুন, আসুন বলছি। এ কি, আপনি আমার পিছু নিয়ে এখান অব্দি চলে এসছেন? মতলবটা কি বলুন তো আপনার?
প্রাণে বাঁচতে চাইলে আমার কথা শুনুন, না হলে কিন্তু। ঠিক সেই সময় হরিপদবাবু ভেতর থেকে আওয়াজ দিলেন। কমলেশ বাবু, একটু এদিকে আসবেন। আমি আবার জানলার দিকে তাকাতেই দেখি ওই লোকটা আর নেই। কি আশ্চর্য! এই তো এখানে ছিল, কোথায় অদৃশ্য হয়ে গেল লোকটা? এরপর মনের মধ্যে একটা আশঙ্কার উদ্বেগ হলো। ভাবলাম হরিপদবাবুকে ব্যাপারটা বলা দরকার। এই ভেবে ঘরের ভেতরে ঢুকতে যাব, হঠাৎ দরজার কাছে যেতেই বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এক মুহূর্তে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারলাম না। ঠিক এই সময় ভেতর থেকে হরিপদবাবু বলে উঠলেন, আরে কমলেশ বাবু, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। তাহলে কি আমি ভুল দেখলাম? এই ভেবে আরেকবার দরজা দিয়ে ভেতরে তাকাতেই স্পষ্ট দেখতে পেলাম ভেতরে খাটের ওপর যারা বসে আছে তারা কোনো রক্ত মাংসের মানুষ নয়, আস্ত দুটো নরকঙ্কাল। ওদের চামড়াহীন মুখে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে রয়েছে। এই দৃশ্য দেখে আমার শরীর ঝনঝন করে কেঁপে উঠল। আপনি ভয় পাবেন না কমলেশ বাবু, আমি আপনার কোনো ক্ষতি করব না, শুধু আপনার সাথে একটু গল্প করতে চাই। আসুন, ভেতরে আসুন। ও গিন্নি, ওনাকে চাটা দাও। আমি ওখান থেকে পালাতে যাব, ঠিক এমন সময় একটা কঙ্কালসার হাত আমার হাতটাকে চেপে ধরল। কোথায় যাচ্ছেন? বলছি না শুধু বন্ধুত্ব করব। কথা না শুনলে কিন্তু ঘাড় মটকে দেব। আমি আপ্রাণ চেষ্টা করেও ওই হাতটাকে ছাড়াতে পারছি না। যেন মনে হচ্ছে কেউ শক্ত শিকল দিয়ে আমার হাতটাকে বেঁধে রেখেছে। এইদিকে দেখি সেই কঙ্কালটি আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। ভালোভাবে বললাম, কথাটা কানে গেল না না? এবার দেখছি তোর ঘাড় মটকাতেই হবে। এই বলে ওই নরকঙ্কালটি আমার দিকে এগিয়ে আসতেই হঠাৎ আরেকটি কালো ছায়ামূর্তি আমাদের মাঝখানে ঝাঁপিয়ে পড়ে এক কোপে ওই কঙ্কাল সার হাতটিকে দুটুকরো করে দিল। শয়তান! আপনি? হ্যাঁ, আমি কতবার বলেছিলাম, কথা তো শুনলেন না। এখন আর সময় নেই, পালান। বলে এই লোকটা দৌড়তে লাগলো। আমিও আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালাম। দৌড়তে দৌড়তে অনুভব করলাম আমার হাতে যেন কিছু একটা চেপে আটকে আছে। দেখলাম আমার হাতটাকে তখনও ওই কঙ্কালের হাতটা শক্ত করে ধরে আছে। আমি এক টানে ওটাকে ছাড়িয়ে পাশের জঙ্গলে ছুঁড়ে ফেললাম। পরদিন সকালবেলা মর্নিং ওয়াকে গিয়ে সবাইকে ঘটনাটা বললাম। সব শুনে শিবুদা বলল, হরিপদ লোকটা এমনিতে খুব মিশুকে ছিল। স্বামী স্ত্রী দুজনেই মানুষজনকে খুব পছন্দ করত, কিন্তু করোনার মহামারীতে ওরা দুজনেই মারা যায়। বহুদিন অবধি ওদের মৃতদেহ ওই বাড়িতেই পড়েছিল। পরে পুলিশ এসে ওই ঘর থেকে ওদের পচা গলার মৃতদেহ উদ্ধার করে। তারপর থেকে অনেকে বলে সন্ধ্যের পর হরিপদকে নাকি ওই গলিতে বহুবার দেখেছে। তবে যারা দেখেছে তাদের মধ্যে বেশিরভাগই হার্ট অ্যাটাকে মারা গেছে, আর যারা বেঁচে গেছে তাদের মুখেই এই গল্প শোনা যায়। আর ওই লোকটা? কে, বিপিন? ও তো একবার হরিপদকে রাস্তায় দেখেছিল, কিন্তু তারপর থেকে ওর মাথা ঠিক নেই। তুমি আর সন্ধ্যের পর কিন্তু ওই রাস্তায় যেও না। আসলে এই ঘটনা শোনার পর আমরাও এখন সকালেই হাঁটতে বেরোই। আমি মর্নিং ওয়াক শেষ করে বাড়ির দিকে এগোচ্ছি, হঠাৎ কোনো এক অজানা আকর্ষণে ওই বাড়িটার সামনে গিয়ে উপস্থিত হলাম।
অজস্র লতাপাতা আর গাছের ঝুড়ি যেন আঁকড়ে ধরেছে ওই বাড়িটাকে। কিন্তু কাল এরকম একদমই ছিল না। দেখে মনে হয় বহুকালের পরিত্যক্ত একটা খণ্ডর। আমি আর বেশিক্ষণ না দাঁড়িয়ে বাড়ির দিকে পা বাড়াবো, ঠিক এমন সময় পিছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। কি কমলেশ বাবু, আমার সাথে বন্ধুত্ব করবেন না?